লাইভে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে হঠাৎ তারেক রহমানের কাছে মিনতি করে যা চায় ভারত। কেন ভারত মিনতি করছে তারেক রহমানের কাছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছেন ভারতকে বা প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন? এইসব নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠাচ্ছেন। যাই হোক, আজকে আমার দেশে একটা রিপোর্ট ছাপা হয়েছে। সেখানে বলা হচ্ছে তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিতে চায় দিল্লি। কিন্তু আমি মনে করছি যে গত কয়েক মাসে এই সরকারের মেয়াদে তারেক রহমান নিশ্চয়ই এমন কিছু ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি নিয়েছেন যে যার কারণে বাধ্য হয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছেন। দেখুন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পেছনে নিন্দুকরা অনেক ধরনের মন্তব্য করেছেন, বা এই মন্তব্যের পেছনে আবার ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের একটি রিপোর্টও অনুঘটক হিসেবে কাজ করেছে যে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে এসেছেন। নানা ধরনের কানাঘোষা, জল্পনা কল্পনা বা তথ্যের সমারোহ আমরা দেখেছি। সেই সব তথ্য কতটা সত্য, কতটা মিথ্যা সেটার যাচাই সাপেক্ষ ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুনয় বিনয় করে ভারত বেশ কটি গুরুত্বপূর্ণ বিষয়ে চাইছে। সেই বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত। আমি নির্মোহভাবে এই আলোচনাটি করতে চাই। প্রিয় দর্শক, কদিন আগে বাংলাদেশের একদল ব্যক্তিবর্গ, তারা বিভিন্নভাবে গণমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন। তারা দিল্লিতে গিয়েছিলেন। ভারত সফর তাদের মূল উদ্দেশ্য ছিল। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে উন্নত করা যায়, সেটিও ছিল এজেন্ডার মধ্যে, এমনটাই তারা জানিয়েছে। কিন্তু অন্তর্নিহিত কি উদ্দেশ্য সেটা আমরা জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বেশ কটি উদ্যোগ গ্রহণ করেছেন, যেটা প্রশংসার যোগ্য, যেটা প্রশংসা পেয়েছে, বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। এইরকম ৩ টি উদ্যোগের কথা আমি বলছি। ১ম উদ্যোগটি হচ্ছে যে পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হবে কিনা এটা নিয়ে গত কয়েক দশক ধরে নানা ধরনের যাচাই-বাছাই হয়েছে, কিন্তু আলোর মুখ দেখেনি। একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প পাস হয়েছে। এখন কাজ শুরু হবে। কিন্তু শেষ মুহূর্তেও এই প্রকল্প যেন আলোর মুখ না দেখে, এই প্রকল্প যেন শুরু না হয়, সেজন্য ভারতের পক্ষ থেকে কেউ বলে থাকেন যে প্রচেষ্টা চালানো হয়েছে। আমরা দেখেছি অধ্যাপক নজরুল ইসলাম নামের একজন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, তিনি গণমাধ্যমে কলাম লিখে এই প্রকল্পটিকে অপ্রয়োজনীয় এবং অপচয়মূলক হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু তারেক রহমানের সরকার খুবই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, একটি চুক্তি হয়েছে। এটাকে সমঝোতা স্মারকও বলতে পারেন, ১০ বছরের জন্যে, যেটা পাকিস্তানের সঙ্গে। এই ১০ বছর পাকিস্তান এবং বাংলাদেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান করবে। এটাও খুব আলোচিত হয়েছে। এই খবরটি চাঞ্চল্যকরভাবে সর্বত্র ছড়িয়ে গেছে। বিশেষ করে ভারতের তরফ থেকে দিল্লিতে উদ্বেগ তৈরি হয়েছে এই খবরে। কারণ গত ১৭ বছর একতরফাভাবে ভারতের সঙ্গে বাংলাদেশ একেবারে খোলাভাবে নানা ধরনের সম্পর্ক করেছিল। আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বাহিনীর সকল তথ্য ভারতের সঙ্গে শেয়ার করা হতো এই গত ১৬ বছরে। কিন্তু এবারই ১ম তারেক রহমানের সরকার একদিকে বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ করা হবে, অন্যদিকে তিনি আবার পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রাখছেন। মানে এর মধ্য দিয়ে ভারতকেও একটা মেসেজ এই সরকার দিচ্ছে, বা প্রধানমন্ত্রী তারেক রহমান দিচ্ছেন যে তোমার সাথে সম্পর্ক থাকবে বলেই আমার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে না, তা হতে পারে না। আমার কূটনৈতিক নীতি কেবলমাত্র আমার উপরই নির্ভর করবে। তো এটা অত্যন্ত চমৎকার একটা বিষয়, প্রশংসা করতেই হবে। আমরা যেমন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির নিন্দা করছি, এই চুক্তির মূল কারিগর ডক্টর
খলিলুর রহমানকে আবার বর্তমান সরকারে নিয়োগ করা নিয়েও আমরা নানা ধরনের উষ্মা দেখাচ্ছি এবং অবশ্যই এই বিষয়ে যৌক্তিক সমালোচনাগুলো সামনে আসছে। অন্যদিকে আবার এই সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাকেও আমরা স্বাগত জানাতে চাই। যেটা ভালো সেটাকে ভালো বলতে চাই, যেটা মন্দ বা নেতিবাচক সেটাকে নেতিবাচকই বলতে চাই। তো সেই জন্যে তারেক রহমানের কাছে ভারতের এই অনুনয় বিনয় দুটো বললাম, আরেকটা দিক রয়েছে। দেখুন তিস্তা প্রকল্পের ক্ষেত্রে বর্তমান সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে যে চীনকে এই প্রকল্প দেয়া হবে। তো এই ৩ টি মোটা দাগে আ ভারতের বিরুদ্ধে গেছে। আমি যদি একদম সাদা চোখে বলি, এর পরপরই আসলে তৎপর হয়ে উঠেছে দিল্লি। দিল্লির তরফ থেকে এখন বলা হচ্ছে যে তারেক রহমানকে তারা বেনিফিট অফ ডাউট দিতে চান। আমি একটু ডিকশনারি ঘাঁটলাম যে বেনিফিট অফ ডাউট এটা আবার কি? হঠাৎ করেই তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছেন। কেন? কি কারণ? এতটা নরম, এতটা কোমল, এতটা আন্তরিক হয়ে এই আহ্বান কেন? দেখুন যেটা আমি পেলাম যে বেনিফিট অফ ডাউট হলো এমন একটি আইনি ও সামাজিক ধারণা যার অর্থ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ বা অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলে ধরে নেয়া বা তার সপক্ষে বিশ্বাস করা। সহজ কথায় কোনো ঘটনা সত্য নাকি মিথ্যা সে বিষয়ে আপনার কাছে পরিষ্কার প্রমাণ না থাকলে নেতিবাচক ধারণার বদলে ইতিবাচক দিকটি বিশ্বাস করে কাউকে সুযোগ দেয়া বেনিফিট অফ ডাউট। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক রহমান কেন বেনিফিট অফ ডাউট নেবে? মানে আপনি তাকে সুযোগ দিবেন। যদি এই টার্মে বেনিফিট অফ ডাউট কে ব্যাখ্যা করেন, তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য সম্মানজনক নয়। কিন্তু কেন আপনি বলছেন যে আমরা পূর্বের ঘটনাগুলো ধর্তব্যের মধ্যে না নিয়ে বরং তারেক রহমানের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চাই? এটার মূল কারণই হচ্ছে যে এই সরকার ইতোমধ্যেই ভারতের সেই নির্ধারিত ছকের বাইরে গিয়ে অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক তৈরির একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। মূলত এটাই কারণ। তো ওই যে বললাম যে ভারত সফররত বাংলাদেশের ওই প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ একটি মিট অ্যান্ড গ্রিট করেছেন। সেই অনুষ্ঠানে সাংবাদিকরা মন খুলে প্রশ্ন করেছেন। দেখুন, তখন পঙ্কজ শরণ বলেছেন যে বিএনপির সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে ২০০১ থেকে ২০০৬ এর শাসনকালে। কারণ ওই সময় সেভেন সিস্টার্স সহ সীমান্তে আমরা নিজেদেরকে অরক্ষিত অনুভব করেছি। কারণ বাংলাদেশে অনেক ভারত বিরোধী শক্তি আশ্রয় প্রশ্রয় পেয়েছে। ১০ টা অস্ত্রের কথাও তিনি উল্লেখ করেছেন। এবং যখনই এই বিষয়ে ভারত সরকার কোনো নোটিশ দিয়েছে বাংলাদেশ সরকারকে, তখন সেগুলো অবহেলা করা হয়েছে। এরকম অভিযোগ পঙ্কজ শরণ করে এটা বলেছেন যে, এখন আমরা সেগুলো ভুলে যেতে চাই, তারেক রহমানকে বেনিফিট অফ ডাউট দিতে চাই। এখন আমরা বিগত সময়ের সকল রেষারেষি, সকল শীতলতা পেরিয়ে আমরা উষ্ণতার দিকে যেতে চাই। দেখুন এর পেছনে কিন্তু এই ৩ টি সাম্প্রতিক উদ্যোগ নিয়ামকের ভূমিকা পালন করেছে। যার সাথে যেমন আচরণ, ঠিক তেমন আচরণ যদি আমাদের বাংলাদেশের সরকার করতে পারে, তাহলে এই সম্পর্কের ভারসাম্য তৈরি হতে পারে। যেমন শুধু ভারত নয়, এখন যদি পাকিস্তানও আমাদের বিরুদ্ধে বড় ভাই সুলভ আচরণ করে, তাহলে আমরা তাকে ছুঁড়ে ফেলবো। একইভাবে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা প্রযোজ্য। কিন্তু আমরা দেখেছি যে ইউনূস সরকার নির্বাচনের ৭২ ঘন্টা আগে একটি দাসত্বমূলক চুক্তি করে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই চুক্তির প্রধান ছিলেন ডক্টর খলিলুর রহমান। তিনি আবার এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তো যাই হোক, দেখুন এখন পঙ্কজ শরণের পক্ষ থেকে ভারতের বিজেপি সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার নানা ধরনের অফার দিচ্ছে। তো সাংবাদিকরা পঙ্কজ শরণকে এটা বলেছেন। আমি পঙ্কজ শরণকে একটু দেখিয়ে নেই। আপনারা সবাই তাকে চেনেন। ইনি হচ্ছেন পঙ্কজ শরণ। তো সাংবাদিকরা পঙ্কজ শরণকে জিজ্ঞেস করেছেন যে, হাসিনাকে দিল্লিতে রেখে বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক করা কি সম্ভব? তখন পঙ্কজ শরণ তারেক রহমানের নির্বাসনে থাকা ১৭ বছরের সঙ্গে তুলনা করেছেন। ওইখানে উপস্থিত সাংবাদিকরা এর কাউন্টার কোনো প্রশ্ন করেছেন কিনা আমি জানি না। কিন্তু এটা খুবই ন্যক্কারজনক। তারেক রহমান কেন ১৭ বছর লন্ডনে ছিলেন? তিনি নির্যাতিত হয়ে লন্ডনে গেছেন বাধ্য হয়ে। তারেক রহমানের লন্ডনে ১৭ বছর থাকা আর শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে যাওয়া কি এক হলো? এবং পঙ্কজ শরণ এই উদাহরণ টেনেছেন যে ১৯৮১ সালেও ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। তখন শাসন ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তারপর তিনি স্বাভাবিক রাজনীতি শুরু করেছিলেন। শেখ হাসিনার কথা বলেছেন। তার মানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনা এখনো আ বাংলাদেশে যেতে পারেন বা আমরা পাঠাতে পারি যদি বাংলাদেশ সরকার ঐরকম একটি সুযোগ দেয়। মানে ভারত সবসময়ই তার নিজেরটা আগে বুঝবে। কিন্তু এটা কখনোই ভাবছে না অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে বাংলাদেশের সঙ্গে সেগুলোর সমাধান করতে হবে। যেমন গঙ্গা চুক্তি, এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এটি আবার কিভাবে নবায়ন হবে? আমরা ন্যায্যতা পাবো কিনা? সেই বিষয়ে কোনো আলাপ নেই। দেখুন সীমান্তে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে মানুষকে। সেটাতে জিরোতে নামিয়ে আনার কোনো প্রচেষ্টা কি ভারতের তরফ থেকে আছে? নেই। ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক বৈষম্য সেটা মেটাবার কোনো উদ্যোগ আছে? নেই। দেখুন ভারতের যে আমাদের প্রতি একটি নেতিবাচক ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা, সেটিকে ভুল হিসেবে দেখা এবং সেটিকে স্বীকার করে নতুন সম্পর্কের বার্তা দেওয়া কোনো নমুনা আমরা কি দেখেছি? বরং গণঅভ্যুত্থানের পর ভারত অব্যাহতভাবে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে, তালেবানি শক্তির অভ্যুত্থান হয়েছে বলে একটা নেরেটিভ তৈরি করে বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছে। খোদ সরকারের তরফ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে ওই সমস্ত মিডিয়াকেও। এখন দেখুন যখন বাংলাদেশ একটি স্বাধীন কূটনীতি নিয়ে এগুচ্ছে, তখন খানিকটা চাপে পড়েছে। তিস্তা প্রকল্প চীনকে দেয়া নিয়েও প্রশ্ন করেছিল সাংবাদিকরা। তো তখন পঙ্কজ শরণ বলেছেন যে, "এটা যদিও বাংলাদেশের নিজেদের বিষয় কিন্তু আমরা এতে উদ্বেগ প্রকাশ করছি। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন নদী রয়েছে, যেটাতে আবার চীনের শাসন যদি প্রতিষ্ঠা হয় বা চীন কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়, তাহলে আমাদের সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে।" মানে এককভাবে সবকিছুই দিল্লি তার অধিকারে নিতে চায়, বিন্দু পরিমাণও ছাড় দিতে চায় না। এরকম ভাবে তো আসলে কোনো সম্পর্ক হতে পারে না। যে কারণে আমরা দেখেছি যে ১৭ বছর এই সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর সম্পর্ক। এটা ওই সরকারের পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন। স্বামী ভারত, স্ত্রী হচ্ছে বাংলাদেশ। মানে সবসময় মাথা নিচু করে থাকো। মানে সবসময় স্বামীর কথা মতো চলো। এটা হচ্ছে দুটো দেশের সম্পর্ক। তো ভাবুন, তো এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো নিঃসন্দেহে আশা জাগানিয়া, নিঃসন্দেহে কূটনীতির ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করবে। সুতরাং ভারতের পক্ষ থেকে কি বলা হলো বা হলো না, সেটা না দেখে আমরা এটা বলতে পারি যে বর্তমান সরকার ৩ টি বিষয়ে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা নিঃসন্দেহে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং আমাদের সার্বভৌমত্বের পক্ষে। এখন আমরা কোনো শত্রুতা চাই না আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে। তো তাহলে শত্রুতা নিরসনের জন্যে আমাদের সীমান্তে হত্যাযজ্ঞ 0 তে নামিয়ে আনতে হবে। ১, ২ নাম্বার হচ্ছে অভিন্ন নদীগুলোর পানি বন্টন ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। ৩ নাম্বার হচ্ছে আমাদের অর্থনৈতিক যে বৈষম্য রয়েছে সেটা মিটমাট করতে হবে। ৪ নাম্বার রয়েছে দাদাগিরি নয় বরং প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। তো মোটা দাগে এই ৪ টি বিষয়ে যদি ভারত নজর দেয় এবং আন্তরিক হয়, উইন-উইন সিচুয়েশন এর কথা চিন্তা করে, তাহলে এই সম্পর্ক এগুতে পারে। আর এই সম্পর্ক এগুলেও আমরা কি ভারতের কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে তাদের কথায় পরিচালিত হব? নাকি আমরা স্বাধীন থাকব? আমরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য চাই না, ভারতের আধিপত্যও চাই না। চীন, পাকিস্তানের আধিপত্য তো আমরা চাই না। আমরা সবার সঙ্গে আমাদের স্বার্থে, আমাদের লাভের জন্যে সম্পর্ক করতে চাই। এটাই হচ্ছে বড় কথা। এখন তারেক রহমানের সরকার যে প্রজ্ঞা দিয়ে ৩ টি কাজ করল, আগামীতে আর কি প্রজ্ঞা দিয়ে কাজ করবে বা কি কৌশল অবলম্বন করে ভারতের সঙ্গে একটা ন্যায্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে, সেটাই দেখার বিষয়। তবে তারেক রহমানের এই কূটনৈতিক কৌশল কাজে দিয়েছে আমি বলব। এজন্য ধন্যবাদ পাবেন তিনি। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের প্রজ্ঞা, কৌশল, দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের কূটনীতিকে স্বাধীন রাখা হবে, সেটাই প্রত্যাশা থাকবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।